চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি শিল্প নির্দেশক ও সঙ্গীত শিল্পী দীনবন্ধু পালের কাছে। আবারও ফিরে এলাম। শুরুতেই বলছিলাম চলচ্চিত্রের কথা, নকশি কাঁথার জমিন। এই চলচ্চিত্রটিতে আপনি প্রথমবার শিল্প নির্দেশক হিসেবে কাজ করেছেন। এর আগেও সহকারী শিল্প নির্দেশক হিসেবে বেশ কয়েকটি চলচ্চিত্রের সাথে আপনি ছিলেন। সেই চলচ্চিত্রটির প্রসঙ্গে আসবো, তার আগে একটা গান শুনতে চাই আপনার কণ্ঠে। লালন সাইজির একটি গান দিয়েই আজকের অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি। তুমি হেন জলধর চাতকিনী মল এবার, তুমি হেন জলধর চাতকিনী মল এবার, ওই নামের ফল সুফল এবার, ওই নামের ফল সুফল এবার, রেখো ভুবনে মেঘের পরিশন বিনে, চাতক বাঁচে কেমনে মেঘের বরিশন বিনে। তুমি দাতার শিরোমণি, আমি চাতক ভাগিনী, তুমি দাতার শিরোমণি, আমি চাতক ভাগিনী, তোমা ভিন্নে আর না জানি, আমি তোমা ভিন্নে আর না জানি, রেখো চরণে মেঘের বরিশন বিনে, চাতক বাঁচে কেমনে মেঘের বরিশন বিনে, চাতক বাঁচে কেমনে মেঘের বরিশন বিনে। গানের প্রসঙ্গে তো আসবই, একই সাথে সঙ্গীত শিল্পী, শিল্প নির্দেশক, আবার অভিনেতা হিসেবেও নাম লিখিয়েছেন। তো অভিনয়ের জায়গাটিতেই প্রথমে আসতে চাই। নকশি কাঁথার জমিন চলচ্চিত্রে আপনি একটি চরিত্র অভিনয় করেছেন, সেটির প্রসঙ্গে একটু শুনবো। একজন মুক্তিযোদ্ধা হিসেবে ছোট্ট একটু আমার অভিনয় ছিল। আর মূলত হচ্ছে আমি এখানে একজন শিল্প নির্দেশক হিসেবে কাজ করেছেন। জি জি। একটা পিরিয়ডিক্যাল ফিল্মের ক্ষেত্রে বিষয়টা তো একটু কঠিন এবং চ্যালেঞ্জিং। সেই 1971 সাল মুক্তিযুদ্ধের পটভূমিতে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। সেই জায়গাটিতে আপনার কাজের জায়গাটা, শিল্প নির্দেশনার জায়গাটাকে আপনি কিভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন? 1971 সালে যে ঘটনাগুলি ঘটেছে তখন তো আমার আসলে জন্ম হয় নাই। তো সেখান থেকে আমার অনেক কিছু শেখা, অনেক কিছু অ্যানালাইজ করা, রিসার্চ করা, এই সিনেমাটিতে এটা করা হয়েছে। এই অভিজ্ঞতা আলাদা একটা ব্যাপার। যেমন এই যে বিধবাদের কথা, কথা সাহিত্যিক হাসান আজিজুল হক স্যারের বিধবাদের কথা, এইটি একটু ভিন্ন মাত্রায় ছিল। সেটিতে যে শিল্প নির্দেশনার কাজটা বা সুযোগটা কিভাবে তৈরি হয়েছিল, একই সাথে অভিনয়ের সুযোগটা কিভাবে আসলো, গল্পটা যদি একটু শুনি। আমার শ্রদ্ধেয় রবি দেয়ান দাদা, ওনার সাথে আমি দীর্ঘ অনেক দিন ধরেই কাজ করেছি। আচ্ছা। তো এই চলচ্চিত্রটি তার সাথেই কথা হয়, মানে নকশি কাঁথার জমিন যে চলচ্চিত্রটি আমরা করেছি তার সঙ্গেই কথা হয়। তো উনি পরে একটা জায়গায় ব্যস্ত হয়ে যায়। তো আমাকে তখন সে বলল যে দীনবন্ধু, এই সিনেমাটি তুমি করো, কারণ অভিজ্ঞতার প্রয়োজন আছে, আর আমার জানা মতে এই কাজটি তুমি করতে পারবা। তো ওইখান থেকেই আমার এই চলচ্চিত্রটি আর কি
করার সুযোগ পেয়েছি। সেটা কি অভিনয়ের ক্ষেত্রে নাকি দুটোর ক্ষেত্রেই? এটা অভিনয়ের ক্ষেত্রেও এবং আপনার শিল্প নির্দেশকের হিসাবেও, দুটির ক্ষেত্রে আর কি। এই যে মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন উপাত্ত, বিভিন্ন জিনিস সংগ্রহ করতে হয়েছে, সেট ডিজাইন করার সময়টাতে এই উপাদানগুলো, উপকরণগুলো আপনি আসলে কিভাবে ম্যানেজ করলেন? স্ক্রিপ্ট পড়ে যতদূর জেনেছি, তো সেইখান থেকে পরিচালক আকরাম ভাই তার সহযোগিতায়, এবং সে তো আমাদের গাইডলাইন দিয়েছে যে এই জিনিসগুলো এরকম হবে, এই জিনিসগুলো এরকম হবে। আর আমার জন্মস্থান রাজবাড়িতে, তা আমি বড় হয়েছি গ্রামে। তো আমার গ্রামের যে মানুষগুলি, অনেক প্রবীণ মানুষ আসে ওখানে, তো তাদের কাছ থেকে আমি অনেক জেনেছি, অনেকটা রিসার্চ আর কি, যে ওই সময়কালে কি কি ব্যবহার হতো। এই প্রসেসে আমরা যা দেখেছি সিনেমাটিতে, কি কি ব্যবহার হতো, কি কি জিনিস আমরা দেখেছি, তো ওনাদের কাছ থেকে জানা আর কি। ওনারা অনেক গাইডলাইন আমাকে দিয়েছে। তো সেই ক্ষেত্রে বিভিন্ন জিনিসপত্র আমরা এই সিনেমাটিতে ফুটিয়ে তুলেছি। আমার শুধু যে এখানে অবদান ব্যাপারটা তা নয়, আমার পিছনে আমার যে টিমে যারা কাজ করেছে তারাও এভাবে আমার মতো করে প্রপস সংগ্রহ করা, তো তাদেরও একটা রিসার্চ ছিল। হ্যাঁ, তো এভাবেই আর কি সংগ্রহগুলি করেছি আর কি। হলে চলচ্চিত্রটি দেখানো হলো, নিজের কাজ করা, নিজের ডিজাইনের সেটে সব গুণী অভিনেত্রীরা অভিনয় করেছেন, অভিনেত্রীরা, সেটা যখন আপনি দেখলেন তখন আপনার অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল? এটা আগে তো কখনোই করা হয়নি। আমার খুবই ইচ্ছা ছিল যে আমি মুক্তিযুদ্ধের উপরে আমি একটা সিনেমা সাথে কাজ করব। তো এখান থেকে সবার ক্ষেত্রেই তো ভালো লাগে, তো আমার ক্ষেত্রে ভালো লাগাটা স্বাভাবিক। নিজের কাজ যখন একটা বড় স্ক্রিনে দেখতে পাচ্ছি, তো অনেক ভালো লাগতেছিল সেই সময়টা, অনেক আনন্দ ছিল সেই মুহূর্তটা, যে একসঙ্গে অনেক মানুষ একটা সিনেমা দেখছি বা আমার হাতের কাজগুলি ফ্রেমে আসতেছে। এই আনন্দটা আসলে বোঝানো যাবে না। এবং নিশ্চয়ই দর্শক এবং অন্যান্য যারা বোদ্ধা দর্শক যারা রয়েছেন, মানে অন্যান্য পরিচালক বা আরও অনেক গুণী মানুষরা রয়েছেন যারা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত, তাদের কাছ থেকে কি ধরনের ফিডব্যাক পেয়েছেন? সবাই একই কথা বলেছে যে শুধু আমার কাজ নয়, শুধু আর্ট ডিরেকশন নয়, প্রত্যেকটা জায়গা থেকে এক একটা পার্ট বাই পার্ট যে কাজগুলি হয়েছে, সাউন্ড, ফ্রেমিং ধরা, তারপর হচ্ছে আমার আর্ট ডিরেকশন, আরও অন্য কাজও আছে, তো প্রত্যেকটা কাজই তাদের কাছে ভালো লেগেছে এবং অনেক সুনামি চারপাশ দিয়ে আমরা শুনেছি আর কি। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? আমি এই পর্যায়ে শাহ আব্দুল করিমের একটি গান গাওয়ার চেষ্টা করছি। জি নিশ্চয়ই। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার সনে তোমার প্রীতি, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার সনে তোমার প্রীতি, আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে, আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে,
তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, তোমারে পুষিলাম কত আদরে। বাহ, চমৎকার। এই নকশি কাঁথার জমিনের পর সামনের দিনগুলোতে চলচ্চিত্র নিয়ে, সেটা সঙ্গীত শিল্পী হিসেবে হোক, অভিনেতা হিসেবে হোক, কিংবা শিল্প নির্দেশক হিসেবে হোক, ভাবনাটা কেমন? সেটা গান হোক, শিল্প নির্দেশক হোক, একজন অভিনেতা হোক, তো এই সব জিনিসগুলোর মধ্যেই থাকতে চাই, ভালোবেসে থাকতে চাই। লোকগানের সাথে সখ্যতাটা কখন গড়ে উঠেছিল? অনেক ছোটবেলা থেকে। আমি সাইজির গান, সাইজির যে কথা, সাইজির গান শুনতাম, আগে শুনতাম। শাব্দুল করিমের যে লিপিবদ্ধ করা গান, এগুলি শুনতাম। শোনার পর এক সময় মনে হয়েছে যে তখন আমি আসলে এই পর্যায়ে গানগুলি করতাম না, বা গান গাইতেও পারতাম না। এক পর্যায়ে আমি রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে আমি শিক্ষা গ্রহণ করি উস্তাদ নিজামুল আনসারীর কাছ থেকে। তো তার যে কথা ছিল যে তোমার কণ্ঠে ফোক গানগুলি বেশি মানায়, লালনের গানগুলি বেশি মানায়, তো তুমি যদি পারো এই ফোক গানের সাথে যুক্ত থাকো, মানুষ তোমার গান শুনবে। তো সেখান থেকেই আমার একটা চেষ্টা এখনো করে যাচ্ছি, এখনো গান গাইতে পারি না, চেষ্টা করছি। গান, অভিনয় কিংবা শিল্প নির্দেশনা যেই মাধ্যমেই হোক না কেন, আপনি শিল্পকে আরো ছড়িয়ে দিন, সেই প্রত্যাশাই থাকবে। আপনার সামনের দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সফলতা খুব বাজে শিক্ষক। সফল হলে স্মার্ট মানুষেরা ভাবতে প্রলুব্ধ হন যে তারা হারতে পারেন না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।